বিএনপি চুপচাপ হয়ে গেছে, তাহলে বুঝবেন ওই 1.5 ঘন্টার মধ্যে কি হয়েছিল। না, সম্পর্ক বদলে গেল একটি বৈঠকে। এই বৈঠকের মাঝে যা নিয়ে 3 দিন ধরে আলোচনা আপনিও করছেন বিভিন্ন জায়গায়, আমরা এই নির্বাচনের একটি সম্ভাব্য সময় ঘোষণা ছাড়া আর কি কিছু পেলাম? বাকি সবই তো ধারণার কথা আমরা বলছি। কি পাইছেন কি পান নাই এটা সবচেয়ে ভালো বলতে পারবে বিএনপি নিজে। কোনো আমি কিছু পাই নাই, এবং ওইখানেও ওই মানে মিটিংয়ের বৈঠকের পরেও যে যৌথ ঘোষণাটা প্রকাশ করা হয়েছে, সে ঘোষণায় কিন্তু মাত্র 4-5টা বাক্য ছিল। আলাপ করছে কতক্ষণ? 1.5 ঘন্টা। এবং এই যে 4-5টা বাক্য ছিল, এই 4-5টা বাক্যের মধ্যে কি কি ছিল? যে 1 নাম্বার ছিল যে তারেক রহমান সাহেব প্রস্তাব দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের। প্রস্তাবটা কিন্তু তারেক রহমান সাহেব দিয়েছেন বলে ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে। তবে তারেক রহমান সাহেব নিজেই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে সরে গেলেন। উনি প্রস্তাব দিয়েছেন। আমি আপনাকে পড়ে শোনাই না, সহজ তো, হিসাব তো খুব সহজ। না, তাহলে হতেই হবে জায়গা থেকে ওখানে সরে যাওয়া বিএনপির কম্পালশন কি? আমি বলছি আপনি দেখেন, খলিলুর রহমান সাহেব এটা পড়ে শোনাইছে। খলিলুর রহমানকে যারকে বিদায় করার জন্য বিএনপি আন্দোলন করেছে, বিএনপি সরাসরি বলেছে, উচ্চারণ করেছে, প্রেস কনফারেন্স করে বলেছে যে এই 3 জন লোককে আমরা চাই না। তার মধ্যে খলিলুর রহমান একজন। আর ইউনূস সাহেব কি করছে? ওই দাবিটা যখন তারা দিচ্ছে 3 জনকে চায় না, তারপর থেকে ইউনূস সাহেব যতবার বিএনপির সঙ্গে বসছে ততবার ওই 3 জনের একজনকে সঙ্গে রাখছে। প্রথমবার রাখছে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে, আর দ্বিতীয়বার রাখছে খলিলুর রহমানকে। আপনি নিশ্চিত থাকেন তৃতীয় যে মিটিংটা হবে বিএনপির সঙ্গে, ওখানে থাকবে মাহফুজ আলম থাকবে। তার মানে এর মধ্যে দিয়ে বিএনপিকে কি বোঝাতে চাচ্ছেন? বোঝাতে চাচ্ছি বিএনপিকে তোমার কথা আমি কোনো পাত্তাই দিই না, আমি যেমনি চাই তেমনি হবে। যারা ইউনূস সাহেবকে চেনেন, যারা গ্রামীণ ব্যাংকে চাকরি করেছেন দীর্ঘদিন, ওনার সঙ্গে 20 বছর 30 বছর যে কারোর সঙ্গে আলাপ করে দেখেন ইউনূস সাহেবের মানসিক গড়নটা কেমন। বিএনপি বুঝতে পারছে না। বিএনপি বুঝবে আস্তে আস্তে, ওরা তো 20-30 বছর চাকরি করে বুঝছে, এরা বুঝবে আস্তে আস্তে। কি বলছে দেখেন, কিছুই পায় না বিএনপি, বিএনপি কিচ্ছু পায় নাই। আমি আপনাকে বলি ভাই, ছোট্ট একটা ঘোষণা, জায়গাটা তো আমরা জানি না, সেখান থেকে হয়তো অনেক কিছু পেয়েছে। ছোট্ট একটা বিবৃতি, কিন্তু বিবৃতিটা কিন্তু বেশি বড় না। এবং আমি শিওর এর ড্রাফট করছি খলিলুর রহমান, আমি এখন মোর দেন শিওর। আমি জানি না যদিও শিওর দিতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হয় ভাবভঙ্গি দেখে, কারণ এই পুরো বিবৃতিটা হলো ইউনূস সাহেবের পক্ষে যায় বিবৃতিটা। আমি আপনাকে পড়ে শুনে, বেশিক্ষণ লাগবে না ভাইয়া। জি। ডক্টর ইউনূস ওখানে কি বলা হয়, অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়। আমি কিন্তু পড়ে শোনাচ্ছি ওখানে কি আছে। তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। যারা এখানে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য আন্দোলন করছিলেন যে বিএনপি, তাদের শীর্ষ নেতা নিজে থেকে প্রস্তাব করেছেন। এটা কি উনি আইসে প্রস্তাব করেছেন? করেন না, কিন্তু কিছু আলোচনা কিন্তু হয়েছে, আরো হয়তো বার্গেনিংও হয়েছে, কিন্তু ওটা কিন্তু ঘোষণায় নাই। বিবৃতিতে খেলে এইটুকু আছে, বিবৃতি যেটা আছে এটা হলো তারেক রহমান প্রস্তাব করছে, খেয়াল করেন। আচ্ছা, দলের চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন, এবার শুনেন, খুব মন দিয়ে শুনেন, প্রধান উপদেষ্টা বলেন তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। উনি ঘোষণা দিয়েছেন, এটা নতুন করে বলা দরকার কি? আগেরটা কই বিএনপি তো বলে নাই যে বিএনপি যে ডিসেম্বরে নির্বাচন চায়, ওটা তো লেখা নেই এখানে। প্রধান উপদেষ্টাটা লেখা হয়েছে, উনি বলেছেন এটা। তারপরে কি বলছেন? সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে, মাথায় রেখেন এই শব্দটুকু, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। মানে সব প্রস্তুতি সম্পন্ন হইলে নির্বাচন হবে তা কিন্তু বলে নাই, হতে পারে, করা যেতে পারে। আবার তারপরে কথা আছে, সেক্ষেত্রে কি সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। কিন্তু এটাও কিন্তু শেষ করে। সেক্ষেত্রে এই দুই ক্ষেত্রে অগ্রগতি কতখানি হওয়াটা প্রয়োজন। কিভাবে করবে, কে করবে, কে প্রয়োজন মিটাবে, আপনি না আমি নাকি তারেক রহমান? সংস্কার ও বিচারের ক্ষেত্রে পর্যাপ্ত অগ্রগতি সম্পন্ন করার দায়িত্ব কি তারেক রহমানের? নিশ্চয়ই না। নাকি আমাদের আপার? তাও তো না।
বিএনপিরও না, কার সরকারের, সরকারের কি আছে, ইউনূস সাহেব আছে। মানে ইউনূস সাহেব যদি এই কাজগুলি করতে পারে তাহলে রমজানের আগের সপ্তাহেও হতে পারে। ইউনূস সাহেব যদি করতে না পারে, কিন্তু এই পুরো বিবৃতির যে ভাষা, এটা কি যৌথ বিবৃতি নাকি একপাক্ষিক বিবৃতি? এটা যৌথ বিবৃতি। যৌথ বিবৃতি বলা হচ্ছে, কন্টেন্ট। কেন ওই পাশে তো আমির হোসেন মাহমুদ চৌধুরী বসে আছিলেন, উনি বলছেন আমরা সম্পূর্ণ সন্তুষ্ট। হ্যাঁ, এই বিবৃতি পাঠ করা, ওই বিবৃতি ওনারা পড়ে ওটাতে একমত হয়েছেন। হ্যাঁ, যৌথ বলতেছে, আমি যৌথ বিবৃতি পড়তেছি, পড়ার পর আমির হোসেন মাহমুদকে জিজ্ঞেস করছে আপনারা সন্তুষ্ট কিনা, ওইকে আমরা সম্পূর্ণ সন্তুষ্ট। বিবৃতির ভাষা তো মনে হচ্ছে যে এক পক্ষের বক্তব্য। এইটাই তো আমি বলতেছি, এই জন্য আমি বলতেছি রে ভাই, এই জিনিসটা খলিলুর রহমানের মাথা থেকে বেরিয়েছে এবং খলিলুর রহমানকে নেওয়া হয়েছে। এই কারণে হলে তো এরকম বলা হতো, আমরা 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 এই করেছি, আমরা এই করব, আমরা এতে একমত হয়েছি, বা বৈঠকে একমত হওয়া। এটা আমি বিবৃতি প্রথম আলো থেকে পড়ে শুনলাম। না না, এটাই গত কয়েকদিন শুনতে। তাহলে এখন আমার কথা হলো, এটা শোনার পর বিএনপি মনে হচ্ছে যে ঈদের পরে আরেক ঈদ, যারা একই সঙ্গে এক সপ্তাহের মধ্যে 2 ঈদ পেয়ে গেছে, কোরবানির ঈদ আর এই ঈদ। সেই ঈদের ওই ঈদে গরু কোরবানি দিয়েছে, আমি তো বলি ওই ঈদে গরু কোরবানি দিয়েছে, আর এই ঈদে বিএনপি কোরবানি হয়ে গেছে। বিএনপি টের পাচ্ছে না, বিএনপি মনে করছে খুশির মানে আনন্দের লহর বয়ে যাচ্ছে। বিএনপি নির্বাচন পাই গেছি, পাইছে নির্বাচন পায় নাই। বিএনপি নির্বাচন, আমি একটা কথা বলি, দেখেন আমি আগে থেকে বলতেছিলাম যে এই সরকারের সবচেয়ে বড় সুবিধা হলো শুরু থেকে এই সরকার বিএনপির মতো একটা দলের সাপোর্ট পেয়েছে। তারপরে আমি এই মন্তব্যটা অনেক জায়গায় করেছি, এই জিনিসটা সরকারও বুঝে না, বিএনপিও বুঝে না। অর্থটা কি? বিএনপি যদি বুঝতো, বলতে বলি না আমরা, হাতির এত বড় দেহ, চোখটা ছোট ছোট, দেখেন না, হাতি যদি বুঝতো সে কত বড়, তাহলে সিংহ পশুরা যাওয়া হইতো না, হাতি হইতো। হাতি বুঝে না, বিএনপি বুঝতে পারছে না তারা কত বড় দল, জনগণ তাদের সঙ্গে কি পরিমাণ আছে বিএনপি এখনো বুঝতে পারছে না। তো না পারার কারণে তারা মনে করতেছে ইউনূস সাহেব যদি নির্বাচন না দেয় তাহলে আমাদের কি হবে। তাও তো ইউনূস সাহেব ফেব্রুয়ারিতে রাজি হয়েছে, আনন্দের আর সীমা নাই। রাজি হয়েছে, এই যে কথাটা বললাম, কোথাও রাজি হয়েছে, বরঞ্চ উনি বলেছেন যে উনি এপ্রিলেই ঘোষণা দিয়েছেন, এপ্রিলের ঘোষণা থেকে উনি সরেছেন, কোথাও বলেছেন? বলেন নাই ভাই। আমাদের আমির হোসেন মাহমুদ চৌধুরী সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে আসছেন তো। এটা শোনার পর সবাই লাফাতে আনন্দে, গণতন্ত্র জয় হয়ে গেছে, হইলে ভালো, আমি কিন্তু না করতেছি না। আমার সমস্যা হয়েছে কি, আমি তো একটু সন্দেহপ্রবণ লোক ভাই, আমার কাজই এটা, আমি সন্দেহ করব। আবার এরপরে দেখতেছি, আমি একটা প্রশ্ন করছিলাম, একটা প্রশ্ন নাকি আপনি মাঝখানে বিরতি নিয়ে আসবেন, লম্বা হয়ে গেছে। না না বলেন। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করছিলাম, সেই প্রশ্ন হলো এই যে আলাপটুক করলাম, এটা কিন্তু আলাপ, এই আলাপটুক করতে কি 1.5 ঘন্টা লাগে? নিশ্চয়ই না, 1.5 ঘন্টা তো লাগে না। তাহলে আর কি আলাপ হয়েছে 1.5 ঘন্টায়? সেগুলো তো আমরা জানতে পারছি না। আমি জানতে চাই, আমি কি জানতে চাইতে পারি না? নিশ্চয়ই আমি এটা জানতে চাই। গভর্নমেন্ট বলবে না, ধরলাম ইউনূস সাহেবের লোক বলবে না, তো বিএনপি লোকজন বলুক না। বিএনপি তো জানতে চাচ্ছে না, আমি জানতে চাচ্ছি। বরং যারা বিরোধিতা করছে, এনসিপি, জামাত সহ আরো কিছু দল, তারা জানতে চাচ্ছে। আমি তো মনে করি যে বিএনপি আমার মতো সাধারণ পাবলিকের ভোটটা চায় না। আমি তো জানতে চাই। আমাদের অনেকে এখন যখন আপনি না জানাবেন তখন কি হবে বলে, না জানালে আপনাদেরকেও ধরে ফেলাবো না, আপনি আপনার মতো ক্ষমতায় যাবেন, কোনো সমস্যা নাই। না জানালে কি হয়, গুজব, মানুষের মধ্যে সন্দেহটা জন্ম নেয়। সন্দেহ কিন্তু মারাত্মক, খুব মারাত্মক। অনেকে বলবে ভাই কেন এত খুশি হইলেন, তাহলে কি কি দিয়ে আসলেন, কি কি পাইলেন, কি কি আমরা দেখবো। আবার আজকে দেখলাম একটা পত্রিকা, একটা রিপোর্ট যে বিএনপি নাকি এখন সরকারের সঙ্গে বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে নমনীয় হবে। বিএনপির সঙ্গে সরকারের বিরোধ ছিল কয়টা ইস্যুতে বলেন তো? আমি তো মোটা দাগে ধরি, নির্বাচনের কিছু প্রস্তাব আর নির্বাচনের ডেট বাদ দেন আপনি, তার বাইরে আর 3টা ইস্যু আমি দেখেছি যে 3টা ইস্যুতে তারা সরকারের সঙ্গে একটা বিরোধের মধ্যে ছিল। 3টা ইস্যু কি? একটা হলো পোর্ট, আর একটা হলো করিডোর অথবা চ্যানেল, যাই বলেন না কেন। বিরোধিতা অন্যান্য দলও করেছে না, বিএনপি, আমি বিএনপির কথা ভাবতেছি, অন্য দলের কথা আমি চিন্তা করতেছি না। এই দুইটা। আরেকটা কি? আরেকটা হলো ইশরাকের শপথ না পড়ানো। এই 3টা ইস্যুতে যদি আগামীতে আপনি দেখেন যে বিএনপি চুপচাপ হয়ে গেছে, তাহলে বুঝবেন ওই 1.5 ঘন্টার মধ্যে কি হয়েছিল। না, ইশরাক সাহেবের আন্দোলন তো আবার শুরু হয়েছে, অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে, নাগরিক সেবা দেওয়ার ব্যবস্থা করবেন বলেছে। আগামী কয়েকদিন, আমি তো আজকে পড়লাম অন্য জিনিস আছে, আরো কয়েকদিন দেখেন কি হয়। আর আগামীকাল থেকে যে আবার ঐক্যমত্য কমিশনের বৈঠক শুরু হয়েছে, যেখানে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে ঐক্যমত্যের চেষ্টা করা হবে, সেখানে কি বিএনপি সবকিছু মেনে নেবে মনে করেন?
বিএনপি যে এখনই অনেক শুনেন, বিএনপি ততটুকুই মানবে, এটা আপারও ভালো বলতে পারবে। আমি যতটুকু বুঝি বিএনপিকে, বিএনপি তো একটা পলিটিক্যাল পার্টি না, তাকে তো জনগণ নিয়ে চলতে হবে। নিশ্চয়ই। খালি কইলে আমার হয়ে গেলো তো সহজ না। এই যে একটা কাম করছে যারা, আমি চিল্লাই করতেছি, আমার তো আরো অনেকে চিল্লাইতেছে, কিন্তু এটা চিল্লাবেই, কারণ পলিটিক্যাল পার্টিকে এই সমস্ত পাবলিকের কথা শুনতে হবে। তো বিএনপি একটা পলিটিক্যাল পার্টি, তারা 31 দফা নিয়ে অনেকদিন ধরে কিন্তু তারা মাঠে ময়দানে আছে। এরা যখন সংস্কারের কথা বলতেছে, তারা 2.5 বছর আগে কিন্তু বিএনপি 31 দফা দিয়ে বসে রয়েছে, এবং দিয়ে কিন্তু সে চুপচাপ বসে নাই, মাঠে ঘাটে তারা কিন্তু এটা নিয়ে স্টাডি করতেছে, মানুষের কাছে যাচ্ছে। তো আমি বলি, আপনি এই সংস্কারের ততটুকুই বিএনপি মানবে যতটুকু 31 দফার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, এর বাইরে বিএনপি কিচ্ছু মানবে না। তার মানে এই লন্ডন বৈঠকের পরে আর যে নমনীয় হবে বলছেন, সেক্ষেত্রে কি ছাড় দেওয়ার সুযোগ নাই? এখন বিএনপি তো বলতেছে ছাড় দেওয়ার, তারা তো ছাড় দিতে চায়, নমনীয় হতে চাচ্ছে না। তাহলে সংস্কারে যদি এগুলো না, এটা আমার ধারণা, এটা আমার প্রত্যাশা, আমি তো আমার প্রত্যাশার কথা বলতেছি। বিএনপি কি করবে না করবে এটা তো জ্যোতিষ তারাকে বলতে পারবে না, তো আমার প্রত্যাশা আর কি। হ্যাঁ, আমরা এনসিপির ডক্টর ইউনূস এখন বিএনপির ডক্টর ইউনূস হয়ে গেলেন। এনসিপি, জামাত এবং আরো কিছু দল, তাদের যে প্রতিক্রিয়া আপনি দেখছেন, তাতে করে কি আপনি মনে হয় যে ডক্টর ইউনূসের সাথে এদের সম্পর্কের অবনতি হতে পারে, নাকি এগুলো জাস্ট রাজনৈতিক কথাবার্তায়? দেখেন, আপনাদের অনুষ্ঠানের নাম বলেছেন না, ইউনূস তুমি কার? যারা ডক্টর ইউনূসকে চেনেন তাদেরকে যে কারো কাছে জিজ্ঞাসা করেন, সবাই উত্তর দেবে ইউনূস হল তার নিজের, উনি কারো না, উনি কারো না। সেটা কি তাহলে নিরপেক্ষ? নিজের কথা ভাবেন। আপনি এটা কথা বুঝেন না, কারণ কমন সেন্স একটা কথা বলি। 65 হলো এমডির চাকরির শেষ বয়স, উনি 71 বছর পর্যন্ত ছিলেন, তাকে সরাতে চায়, সে সরে না। উনি কি নিয়ে ফাইট করছিলেন? উনি আদালত পর্যন্ত গেছেন, তাই না? ঠিক আছে, ওই আদালত আওয়ামী লীগের আদালত, অমুক তমুক সব মানে, কিন্তু আপনি আপনার কমন সেন্স দিয়ে ভাবেন তো, যেখানে কি ব্যাংকের এমডির বয়স 65 বছর উনি নির্ধারণ করছেন। আচ্ছা, ভালো কথা, এই 61 বছর উনার ওই ব্যাংকে উনি ছাড়া আর কেউ কি 65 ক্রস করতে পারছিল? আমাদের জানা নাই, তত পায় নাই, উনি পারতে দেন নাই। তাহলে উনি নিজের স্বার্থের জন্য আইন ভাঙতে পারেন, আইন অমান্য করতে পারেন, এবং করেছেন, একাধিকবার করেছেন, এটা কোনো ব্যাপার না ওনার কাছে। এখানে উনি যদি মনে করেন যে আমি হলাম একমাত্র ব্যক্তি, অপরিহার্য ব্যক্তি, আমার কথা নেই, আপনি বলেন তো এপ্রিলে উনি যে ডেটটা ঘোষণা করেন, আপনার কাছে ভাবেন একটা, মানে 2 দিন আগে উনি সমস্ত পলিটিক্যাল পার্টি নিয়ে মিটিং করলেন। সেই পার্টিতে মিটিংয়ের পরে সবাই বেরিয়ে এসে বললো, 25টা দল বললো যে তারা ডিসেম্বরে কিংবা তার আগে নির্বাচন চায়, 3টা দল বলছে তারা ডিসেম্বরের পরে নির্বাচন চায়। এই যে বলছে জামাত আমাদের বলছে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে চায়, এপ্রিলের মধ্যে চায়। উনি তার 2 দিন পরে, ঈদের আগের দিন উনি হঠাৎ করে ঘোষণা করে দিলেন যে এপ্রিলে নির্বাচন হবে। কেন হবে এপ্রিলে? উনি কোনো কারণ দেখিয়েছেন? উনি বলেছেন যে তাহলে এই পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা করে লাভ কি? উনি তো কারো কথা শুনলেন না। উনি যদি ওভাবে ধরি, তাহলে উনি জামাতের কথা শুনলেন, আর কারো কথা শুনলেন না। কিন্তু ঘোষণা করেছেন, এবং এই যৌথ বিবৃতির মধ্যে ওটা আছে, সেই জামাতের কথাই আছেন, যৌথ বিবৃতির মধ্যে ওই একই কথা আছে যে উনি ঘোষণা করেছেন এই প্লেনের নির্বাচন। উনি কেন ঘোষণা করবেন? শুনেন, প্রধানমন্ত্রী দেশ চালায়। আগে শেখ হাসিনা আমলে দেখতাম, শেখ হাসিনা বলতো যে দেশটা আমার বাপের, বলতো না, বলতো দেশটা আমার বাপের। কারণ বাপের দেশ, সে যা ইচ্ছে তাই করো, আপনি আমি কে? আপনি আমি তো কেউ না। এটা কি কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের নমুনা হতে পারে? নিশ্চয়ই না, হইতে পারে না। উনি মনে করেন যে দেশটা উনার, স্ট্রেট হয়ে দেশটা উনার। উনি তো জনগণের, উনি যে এপ্রিল বললেন, এপ্রিলের সঙ্গে পিপল সেন্টিমেন্টের কি সম্পর্ক আছে আপনি আমাকে বলেন? কে বলছে ওনাকে এপ্রিলে যে ভালো হবে? অথবা উনি কার সঙ্গে আলাপ করে কথাটা বললেন? কোন বিবেচনা ব্যাখ্যা দিয়েছেন? সেটা তিনি দেন নাই, কিন্তু আমরা জামাতের বক্তব্যটা এমন শুনেছি। ব্যাখ্যা কি? ওর কোনো ব্যাখ্যা নাই তো কোনো, ওটা উনি বলেছেন নির্বাচনের সময় হতে। তাহলে এখন উনি যদি ওটা বলেন, এর একই অবস্থা হচ্ছে কিন্তু এখানে। কাজেই এতদিন উনি এনসিপিকে পালছেন, এনসিপি ছিল ওনারই মানে আপনার আর কি বলে এটাকে, সুগার ডেডি নাকি যাকে, উনি তো পছন্দের দল, যাই বলুক, উনি তো ওনার দল এটা। উনি বলেছেন ফিনান্সিয়াল টাইমসের কাছে পডকাস্টে বলেন নাই যে আমি ওদেরকে বলেছি তোমরা একটা রাজনৈতিক দল করো। ওরা বলছে যে আমাদের তো কেউ চেনে না, তো উনি বলছে তোমাদেরকে সারা দেশের লোক চেনে। ভাই, একজন লোককে সারা দেশের লোক চেনে, এটাই কোনো রাজনৈতিক দল গঠনের জন্য যে যোগ্যতা নয়।
এটা ওনার বোঝা উচিত ছিল, কারণ উনিও কেন রাজনৈতিক দল করেছিলেন, তখন ওনাকে সারা দেশের লোক চিনত, ওই দল তো উনি মানে কিছুই করতে পারেন নাই। এইটা যোগ্যতা। যোগ্যতা হলো যে দলটা সারা দেশের মানুষের পালস বুঝতে পারে, কেবলমাত্র তারাই পলিটিক্যাল পার্টি করতে পারবে, সেই পার্টিটাই টিকবে, যা নাকি সংখ্যাগরিষ্ঠ মানুষের পালসটাকে ফিল করতে পারবে, তাদের প্রত্যেকটা কথায় মানুষের সে আবেগ, অনুভূতি, চিন্তার প্রতিফলন ঘটবে। সেটাই হলো জনমুখী একটা পলিটিক্যাল পার্টি। পারে না এনসিপি। এনসিপি তো নিজের কথা কয়, গাইড জোরে কথা বলতো। এনসিপির লিডারদের কথাবার্তা, আচার আচরণ, ব্যক্তিগত জীবনযাপন, এগুলি সব মিলে কিন্তু মানুষ তাদেরকে পছন্দ করে নাই শেষ পর্যন্ত। ইলেকশন যদি হয় আলটিমেটলি কি হবে জানি না, যদি ওরা একা একা ইলেকশন করে, আলটিমেটলি যদি করতে পারে, আর কেন তো নিবন্ধনও নেয় নাই, যদি করতে পারে তাদের বডি ল্যাঙ্গুয়েজ কি, নিবন্ধন যে কোনো সময় চাইলেই তো পাওয়া যাবে। তারা তো শর্ত পূরণ করছেই, পেয়ে যাবে আশা করি, করলেই পেয়ে যাবে। ওই পূরণ করা লাগবে না, তারা অ্যাপ্লাই করলেই পেয়ে যাবে। ইউনিসেফ আছে না, আছে তো, সমস্যাটা কি, হয়ে যাবে। ইলেকশনও করতে নামবে হয়তো বা, যদি নামে, আমি তো বলি এটা যে কোনো একটা আসনে যদি ওনাদের জামানত রক্ষা হয়, এইটাই হবে ওদের সাফল্য। এখন অন্য কোন দল যদি ছাড় দেয়, আসন ভাগাভাগি হয়, আমি আপনি বুঝি ইউনিসেফ বুঝে না, বুঝে ফেলেছি। ইউনিসেফ যেমন ওখান থেকে ব্যাক করছিল আগে ওনার প্রথম পলিটিক্যাল পার্টি থেকে, উনি এই পার্টি থেকে অলরেডি ব্যাক করছে। আমার কাছে দুঃখ লাগে এই মিটিংটার মাধ্যমে এনসিপি আসলে এতিম হয়ে গেল। আপনি কি মনে করেন যে এনসিপির সম্পর্ক শেষ হয়ে গেল? না, সম্পর্ক শেষ হয় নাই, বেসিক্যালি এতিম হয়ে গেছে। সে বুঝছে যে এনসিপি তার কাজ হবে না। না, ওই উপলব্ধি থেকে যদি হয়, আমরা দেখব সামনে তিনি এনসিপির ব্যাপারে কি মনোভাব পোষণ করেন এবং এনসিপির প্রতি ওনার যে সম্পর্ক। লাইন যোগ করতে চাই, সেটা হলো তাহলে উনি দুইবার ফেল করলেন। প্রথমে একবার 11-11 সময় একটা দল করেছিলেন, মনে আছে আপনার নিশ্চয়ই, তখনও ফেল করেছিলেন। এনসিপি কিন্তু নিজস্ব কোনো দল না, ওনার নিজস্ব দল। এনসিপি কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো নিজে করে নাই। তো তাহলে সে দ্বিতীয়বার ফেল করেছে, এটা কি এখনই বলার সময় এসেছে? আমি এখন পর্যন্ত তো তার জন্মই হয় নাই সম্পূর্ণরূপে। সে তো এখন ভ্রূণ চাইল্ড, সে এখন ইনকিউবেটরে আছে। তো আপনার তার হয় নাই, রেজিস্ট্রেশন হয় নাই, তার গঠনতন্ত্র প্রকাশ হয় নাই, তার সমস্ত বাংলাদেশের কমিটি হয় নাই। তাহলে আপনাকে এখনো পুরো আপনি দল বানাতে পারেন না, সেই 11-11-র মতোই অবস্থা। আমি একটু, আপনি বিরতিতে যাবেন, হ্যাঁ, বিরতিতে যাওয়ার পরে বলবো না, আগে একটু বলে দিয়ে পরে বিরতি পরে এসে আলাপ করবো। ছোট্ট একটা মন্তব্য পড়ি আপনাকে। বিএনপির লিডার, স্থায়ী কমিটির নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব একটা মন্তব্য করছেন। সে মন্তব্যটা একটু পড়ে শোনাই। সালাউদ্দিন আহমেদ বলেন, সমকালে প্রকাশিত হয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেন, গতকালকে বলছেন, আমরা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জাতি গঠনের প্রক্রিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসের অভিজ্ঞতা ও পরামর্শকে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেছি। তার মানে বিএনপি সরকারে উনি থাকবেন। ওনারা বিএনপি আগ্রহ প্রকাশ করেছেন। কার কাছে করেছেন? ডক্টর ইউনূসের কাছে করেছেন। কবে করেছেন? ওই শুক্রবার দিন বৈঠকে, 1.5 ঘন্টা বৈঠক বলেছি। কিন্তু তার মানে যে কথাটা বাজারে ছড়াচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসলে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হবেন, এখন যদি বিএনপির কাছ থেকে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হওয়ার একটা আশ্বাস পান, তার ওই এতিম পুত্রকে নিয়ে দরকার আছে? বলছিলেন না যে ডক্টর ইউনূসকে যদি ব্যবহার করা যায়, খারাপ কি? খারাপ না, এটা খুব ভালো। ওনাকে ব্যবহার করতে পারলে বিএনপির জন্য লাভ, কারণ উনি তো একটা আন্তর্জাতিক ব্যক্তিত্ব, ওনাকে অনেক জায়গায় ব্যবহার করা যাইতে পারে। সমস্যাটা হলো ডক্টর ইউনূসকে ব্যবহার করা যায় না। ডক্টর ইউনূস নিজে অন্যকে ব্যবহার করে ফেলায়। টের পান নাই? এই আন্দোলনের সঙ্গে ওনার কোনো যোগাযোগ ছিল না। এই আন্দোলন না, বাংলাদেশের কোন আন্দোলনের